Hello, welcome to our lecture 3, which is basically based on rigid bodies, equivalent systems of forces. This is our course IP 203, Fundamental of Mechanical Engineering. And I am your course instructor, Saurabh Kumar Ghosh, lecturer, Department of IP, Butex. So let's move on. আমাদের ফোর্স অ্যানালাইসিস করতে হলে ফোর্সের যে বডি থাকে সেই বডিটাকে আমরা সবসময় সিঙ্গেল পার্টিকেল হিসাবে কল্পনা করব, বাট এটা অনেক সময় পসিবল নাও হতে পারে, কেননা বডির সাইজ অনেক বড় হতে পারে এবং স্পেসিফিক কিছু পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনে আমরা ফোর্স গুলাকে কনসিডার করব। সো এটাই মেন বিষয় যে আমরা কিছু স্পেসিফিক পয়েন্টে ফোর্সের ডিরেকশন দিব, ফোর্সের ভ্যালুগুলোকে কনসিডার করব। বেশিরভাগ বডিকেই আমরা রিজিড বডি হিসাবে ধরে নিই, কেননা ডিফর্মেশন যেটা হয়, রিজিড বডি মানে এখানে কোনো ডিফর্মেশন হবে না। অ্যাকচুয়ালি ডিফর্মেশন হয়, সেটা খুবই ছোট বা অল্প পরিমাণে হয়, যেটা আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে বা মোশন অফ দ্য বডিকে এফেক্ট করে না। সো এখানে তো আমরা যেহেতু স্ট্যাটিক্সে আছি, সো আমরা শুধু ইকুইলিব্রিয়াম নিয়েই কথা বলবো। সো মানে রিজিড বডিতে আপনার ডিফর্মেশন অনেক কম হয়, যেটা আমার ইকুইলিব্রিয়াম অবস্থাকে ব্যাহত করে না। এই চ্যাপ্টারে মূলত আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। এই ফুল চ্যাপ্টারটা হচ্ছে মোমেন্টের উপর। সো তিন ভাবে আমরা মোমেন্ট বের করব। সো মোমেন্ট অ্যাবাউট আ পয়েন্ট, মোমেন্ট অ্যাবাউট অ্যান এক্সিস লাইন, অ্যান্ড ফাইনালি মোমেন্ট ডিউ টু কাপল ফোর্সেস কারণে আমার মোমেন্টটা কেমন হবে সেইটা সম্পর্কে আমরা জানবো। সো প্রত্যেকটারই আমরা থিওরি পড়বো, এর পরবর্তীতে আমরা কিছু স্যাম্পল প্রবলেম করব, তারপরে হচ্ছে আমরা এক্সারসাইজ প্রবলেম করব। আচ্ছা, লাস্ট যেই পয়েন্টটা আছে সেখানে দেখেন যে এনি সিস্টেম অফ ফোর্সেস অ্যাক্টিং অন আ রিজিড বডি ক্যান বি রিপ্লেসড বাই অ্যান ইকুইভ্যালেন্ট সিস্টেম কনসিস্টিং of one force acting at a given point and one couple. It means আমি যে কোনো একটা ফোর্সকে, রিজিড বডিতে যদি একটা ফোর্স কাজ করে, সেটাকে আমি ইকুইভ্যালেন্ট হিসাবে একটা মোমেন্ট, একটা মানে একটা গিভেন পয়েন্টে কাপল এবং হচ্ছে আমি ফোর্স আকারে এটাকে ইকুইভ্যালেন্ট হিসাবে লিখতে পারবো। সো এটা আমরা একদম চ্যাপ্টারের শেষে দেখব। সো তখন হচ্ছে এটাতে আমরা ডিটেলস বুঝতে পারবো। আমরা গত চ্যাপ্টারেই দেখেছি যে ফোর্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা এক্সটার্নাল ফোর্স, অপরটা ইন্টারনাল ফোর্স। সো এক্সটার্নাল ফোর্সের একটা ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। দেখেন এক্সটার্নাল ফোর্সের ক্ষেত্রে আমার প্রত্যেকটা ফোর্স বডির বাইরে কাজ করবে, আর ইন্টারনাল ফোর্সের ক্ষেত্রে আমার ফোর্স গুলা বডির ভেতরে ডিফরমেশন ক্রিয়েট করতে পারে, স্ট্রেস ক্রিয়েট করতে পারে বা স্ট্রেইন ক্রিয়েট করতে পারে। সো এখন আমরা দেখবো যে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি, হুইচ মিনস ইকুইভ্যালেন্ট ফোর্সেস। সো কোন ফোর্স গুলোকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি সেটা সম্পর্কে আমরা জানবো। সো দেখেন আমরা এর আগের দিন যখন ভেক্টর সম্পর্কে পড়েছিলাম তখন জেনেছিলাম যে স্লাইডিং অফ ভেক্টর, দ্যাট মিনস ভেক্টরকে, যে কোনো একটা ভেক্টরকে একটা লাইনের উপর স্লাইড করা যায়। সো এখানে দেখেন দুইটা ফিগার দেওয়া আছে, একটা এফ ফোর্স আর একটা হচ্ছে এফ প্রাইম ফোর্স। এটা হচ্ছে তার ডিরেকশন এবং এটা হচ্ছে তার লাইন অফ অ্যাকশন। সো এই ফোর্সটাকে যদি আমি একটু নিচের দিকে এই লাইন বরাবর মুভ করাই, সো সেটা হবে হচ্ছে এখানে, সেটা হচ্ছে এফ প্রাইম ফোর্স। সো এই দুইটা ফোর্স হচ্ছে পরস্পর ইকুইভ্যালেন্ট, কেননা এদের ভ্যালু সেম এবং ডিরেকশনও সেম। সো দুইটা ফোর্স তখনই ইকুইভ্যালেন্ট হবে যখন তাদের ডিরেকশনটা সেম ডিরেকশনে থাকবে এবং তাদের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে সমান হবে। এরপরে দেখেন যে আমরা এই প্রিন্সিপালটা হচ্ছে আমরা এক্সটার্নাল ফোর্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখেন লেফট সাইডের যেই পিকচারটা দেওয়া আছে সেখানে দেখেন চারটা ফোর্স কাজ করতেছে টোটাল। আর1 উপরের দিকে, আর2 উপরের দিকে, ডাব্লিউ নিচের দিকে, আর এফ হচ্ছে সামনের দিক থেকে লেফট থেকে রাইটের দিকে। এই ফোর্স, এফ ফোর্সটাকে যদি আমি সামনে না দিয়ে
এখানে দিই, তাহলে কিন্তু এই দুটো ইকুইভ্যালেন্ট থাকবে, কারণ দেখেন এটা লাইন অফ অ্যাকশন এটা। সো এই পয়েন্টে আমি ফোর্সটাকে দিয়েছি। সো এই দুটা ফোর্স হচ্ছে ইকুইভ্যালেন্ট ফোর্স, এবং বাকি ফোর্স গুলোকে আমি আনচেঞ্জড অবস্থায় রাখছি। সো এটাকে আমি বলতে পারি ইকুইভ্যালেন্ট ফোর্স। সো এইভাবে আমি যে কোনো একটা ফোর্সের, এক্সটার্নাল ফোর্সের পজিশনকে আমি চেঞ্জ করতে পারি। কিন্তু ইন্টারনাল ফোর্সের ক্ষেত্রে এটা কার্যকর হবে না, কারণ দেখেন এ এবং বি পয়েন্টে P1 এবং P2 ফোর্স কাজ করতেছে। ধরে নিলাম P1 এবং P2 হচ্ছে সমান। সো P1 এবং P2 ফোর্স কাজ করতেছে, দ্যাট মিনস এটা টেনশনে আছে। সো টেনশনে যদি থাকে, তারপরে দেখেন যে আমি এই বি পয়েন্টে যে P2 ফোর্সটা কাজ করতেছিল সেটাকে আমি এ পয়েন্টে নিয়ে এসেছি। তাহলে এখন কি হবে, P1 এদিকে কাজ করতেছে একই পয়েন্টে, P2 এদিকে কাজ করতেছে, এবং এই দুটা ফোর্সের ভ্যালু সেম। তাহলে এই দুটা পরস্পরকে নালিফাই করবে। তাহলে এটার পরবর্তীতে আমি লিখতে পারি এরকম, যে কোনো ফোর্সই থাকবে না। কিন্তু ইনিশিয়ালি তো ফোর্স ছিল, দ্যাট মিনস এখানে হচ্ছে আপনার টেনশন ফোর্স ছিল, দুই দিকে টানা হচ্ছে, সো এটা হচ্ছে টেনশন। কিন্তু আমি ইকুইভ্যালেন্ট করতে গিয়ে দেখলাম যে কোনো ফোর্সই নাই, সো এটা কখনোই ইকুয়াল হবে না। সো ইন্টারনাল ফোর্সের ক্ষেত্রে আমরা এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করতে পারবো না। সো লাস্টে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন যে আমি কম্প্রেশনে যদি রাখি, দুই দিক থেকে চাপ দিই দুইটা ফোর্স দিয়ে, এদিকে P2 এদিকে P1, এবং P1 এবং P2 এর ভ্যালু যদি সেম হয়, তাহলে দেখেন আমি P2 কে যদি মুভ করি এই লাইন অফ অ্যাকশন বরাবর, তাহলে সেটাকে আমি বি পয়েন্টে মুভ করালাম। তাহলে এই বি পয়েন্টে দেখেন একই পয়েন্টে দুই দিক থেকে ফোর্স কাজ করতেছে, তাহলে এরা নালিফাই করবে পরস্পরকে। যদি নালিফাই করে তাহলে লাস্ট যেই ফিগারটা পাবো সেখানে কোনো ফোর্সই থাকবে না। কিন্তু মূলত এখানে কিন্তু ফোর্স ছিল, দুইটা ফোর্স ছিল, এবং এই দুইটা ফোর্স কম্প্রেশনে ছিল। সেটা হচ্ছে সংকুচিত হবে বা কিছুটা ছোট হয়ে যাবে। সো এই জন্য আমরা ইন্টারনাল ফোর্সের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট বা এই প্রিন্সিপালটা আমরা ইউজ করতে পারি না। আচ্ছা, এরপরে আমরা চলে যাই যে ভেক্টর প্রোডাক্ট। দুইটা ভেক্টরকে যদি আমি গুণ করি, তাহলে আমি দুই রকম রেজাল্ট পেতে পারি। দুইটা ভেক্টর রাশিকে গুণ করে আমি ভেক্টর পেতে পারি, অথবা দুইটা ভেক্টর রাশিকে গুণ করে আমি স্কেলার পেতে পারি। যদি দুইটা ভেক্টর রাশিকে গুণ করে গুণফলটা ভেক্টর হয়, তাহলে এটাকে বলা হয় ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। আর যদি এটা হচ্ছে স্কেলার হয়, তাহলে সেটাকে বলা হয় ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। সো এখানে দেখেন যে পি একটা ফোর্স এবং কিউ একটা ফোর্স এই প্লেনে কাজ করতেছে। একই প্লেনে পি ফোর্স এবং কিউ ফোর্স কাজ করতেছে। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আপনার θ°। তাহলে পি ক্রস কিউ যদি করি, তাহলে আমি পাবো পি কিউ সাইন থিটা, এটার ভ্যালু। যেহেতু এটা ভেক্টর, তার মানে এটা একটা ডিরেকশনও থাকবে। সো ডিরেকশনটা বের করতে হবে রাইট হ্যান্ড রুলস দিয়ে। সো যেহেতু এখান থেকে এইদিকে যাচ্ছে, তাহলে এই ফোর্সটা হবে উপরের দিকে। সো আমি রেজাল্টেন্ট ফোর্সটাকে বলতেছি ভি। সো ভি ইকুয়ালস টু হবে হচ্ছে আপনার পি ক্রস কিউ। সো পি ক্রস কিউ এর ডিরেকশন হবে উপরের দিকে। সিমিলারলি আমি যদি কিউ ক্রস পি করতাম, তাহলে ডানহাতি বা রাইট হ্যান্ডস রুলস দিয়ে আমার ডিরেকশনটা হতো নিচের দিকে। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে দেখেন এই প্লেনের সাথে এই ফোর্সটা হচ্ছে পারপেন্ডিকুলার হবে। তার মানে আমি রেজাল্ট যেটা পাবো, আউটপুট যে ফোর্সটা পাবো দুটা ভেক্টরকে মাল্টিপ্লাই করে, সেই ফোর্সটা হচ্ছে উপরে, মানে এই দুইটা ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার থাকবে। সো দেখেন ভি ইকুয়ালস টু পি ক্রস কিউ, এটা হচ্ছে পি এবং কিউ দুটার উপরই পারপেন্ডিকুলার। সো ভেক্টর প্রোডাক্টস এর ক্ষেত্রে দেখেন যে কোন রুলস গুলা ফলো করবে আর কোনগুলা করবে না। সো কিউ ক্রস পি ইকুয়ালস টু মাইনাস পি ক্রস কিউ, কেননা পি ক্রস কিউ এর ডিরেকশন এইদিকে আর কিউ ক্রস পি এর ডিরেকশন নিচের দিকে। সেম ভ্যালু, কিন্তু হচ্ছে ডিরেকশনটা জাস্ট উল্টা দিকে। সো দ্যাটস ওয়াই এখানে একটা মাইনাস দিয়েছি। ডিস্ট্রিবিউটিভ রুলস দেখেন যে পি ক্রস কিউ ওয়ান প্লাস কিউ টু। সো এটাকে যদি ডিস্ট্রিবিউটিভ রুলস এর মধ্যে আমি ফেলি, তাহলে পি ক্রস কিউ ওয়ান প্লাস পি ক্রস কিউ টু হবে। সো এটা ফলো করতেছে। বাট অ্যাসোসিয়েটিভ রুলসটা কিন্তু এরা ফলো করে না, কারণ পি ক্রস কিউ থেকে আমি যে ভেক্টর পাবো সেটাকে যদি এস দিয়ে মাল্টিপ্লাই করি, সেটা কখনোই পি ক্রস কিউ ক্রস এস এর যে রেজাল্ট পাবো সেটা দিয়ে ক্রস করলে একই হবে না। আচ্ছা, এরপরে যদি আমরা আসি যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি দেখি, যে ক্রস প্রোডাক্টের ফর্মুলা ছিল পি ক্রস কিউ ইকুয়ালস টু পি কিউ সাইন থিটা। সো থিটার আই ক্রস আই যদি হয়, থিটার ভ্যালু হয়ে যায় 0, সাইন থিটার ভ্যালু হচ্ছে সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। সো আই ক্রস আই করলে 0 হবে, জে ক্রস জে করলে 0 হবে, কে ক্রস কে করলে 0 হবে। আবার অন্যভাবে যদি আমি চিন্তা করি, যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ যদি মুভ করি, হুইচ মিনস আই ক্রস জে, জে ক্রস কে,
আবার কে ক্রস আই যদি করি তাহলে আমি পজিটিভ গুলা পাবো, হুইচ মিনস আই ক্রস জে করলে আমি পাবো কে, জে ক্রস কে করলে আমি পাবো আই, কে ক্রস আই করলে আমি পাবো জে। আবার যদি ক্লকওয়াইজ মুভ করি, জে ক্রস আই ইকুয়ালস টু পাবো মাইনাস কে, আই ক্রস কে ইকুয়ালস টু পাবো মাইনাস জে, কে ক্রস জে ইকুয়ালস টু পাবো মাইনাস আই। সো এটা এখানে লেখা আছে। সো দুইটা ভেক্টরের যদি পজিশন গুলো যদি এরকম হয় যে পি এক্স আই, পি ওয়াই জে, পি জেড কে, আর কিউ এর ক্ষেত্রে কিউ এক্স, কিউ ওয়াই, কিউ জেড যদি হয়, এই দুটাকে মাল্টিপ্লাই করলে আমি একটা হচ্ছে ডিটারমিনেন্ট ফর্ম পাবো। সো ডিটারমিনেন্ট ফর্মটা হচ্ছে এরকম যে আই জে কে উপরে থাকবে, তারপরে ফার্স্ট ভেক্টরের 3টা কম্পোনেন্ট থাকবে, দেন সেকেন্ড ভেক্টরের 3টা কম্পোনেন্ট থাকবে। সো এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি বা সিম্পলিফাই করি তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমি পাবো। সো এটা হচ্ছে আমার নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে আমি এইরকম ভ্যালু একটা পাবো। সো এটাই হয়ে যাবে আমার হচ্ছে ভি ভেক্টরটার ভ্যালু। সো এখন আমরা যদি মোমেন্ট বের করতে চাই যে কোনো পয়েন্টের এগেনস্টে, সেজন্য যেটা করতে হবে, আমরা জানি মোমেন্ট ইকুয়ালস টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দ্যাট মিনস ওই ফোর্সটা যে লাইন বরাবর কাজ করতেছে সেই লাইনের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা সাথে আমি যদি ফোর্সের ভ্যালুটা মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো মোমেন্ট। সো এখানে দেখেন আমি ও পয়েন্টের এগেনস্টে যদি মোমেন্ট বের করতে চাই তাহলে দেখেন এ পয়েন্টে হচ্ছে এফ ফোর্স এই দিকে কাজ করতেছে, তাহলে ও পয়েন্টে যদি আমি মোমেন্ট বের করতে চাই তাহলে ও থেকে এ এটার ডিস্টেন্স ধরলাম আর, বা এটার পজিশন ভেক্টর হচ্ছে আর, তাহলে এই আর ক্রস এফ, সো আর ক্রস এফ করলে আমি পেয়ে যাব হচ্ছে এম ও, দ্যাট মিনস মোমেন্ট অ্যাট ও। সো এইভাবে লেখা হয় এম ও মানে মোমেন্ট অ্যাট ও, আর আর ক্রস এফ এটার হচ্ছে ফর্মুলা। তো সবসময় আমরা ডিস্টেন্সকে আগে লিখবো, তারপর ক্রস করে পরবর্তীতে ফোর্সটাকে লিখবো। সো এখানে আর হচ্ছে পজিশন ভেক্টর, এফ হচ্ছে ফোর্স ভেক্টর। সো 3D তে থাকলে এফ এর 3টা ভ্যালু থাকবে, আর এর 3টা ভ্যালু থাকবে, 3টা কম্পোনেন্ট থাকবে। আর যদি 2D তে হয় তাহলে আর এর 2টা কম্পোনেন্ট থাকবে আর এফ এরও 2টা কম্পোনেন্ট থাকবে। সো এই এদেরকে পরস্পর মাল্টিপ্লাই করলে আমি মোমেন্টটা পেয়ে যাব। সো মোমেন্টের ডিরেকশন হচ্ছে আপনার ক্লকওয়াইজ হতে পারে আবার অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। সো ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ কে আপনি পজিটিভ ধরবেন সেটা হচ্ছে আপনাকে আগেই মেনশন করে ফেলতে হবে। ফর এক্সাম্পল ধরেন যে আপনি সামেশন অফ এম এট ও বের করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে কিছু কম্পোনেন্ট আসবে। সো আপনি যদি এটা এইভাবে লিখে দেন যে আমি অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরতেছি, সো তাহলে কিন্তু আমি বুঝে ফেলবো যে আপনি সবগুলা অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরেছেন। তার মানে এখানে যতগুলো পজিটিভ টার্ম থাকবে সবগুলো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর যতগুলো নেগেটিভ টার্ম থাকবে ততগুলো হচ্ছে আপনার ক্লকওয়াইজ মোমেন্ট। সো এইভাবে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি। কেউ যদি হচ্ছে ক্লকওয়াইজ কে পজিটিভ ধরতে পারেন, এটা হচ্ছে আপনার নিজস্ব ব্যাপার। সো এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই। সো আপনি যেটাকে পজিটিভ ধরবেন সেটা হচ্ছে লিখে দিবেন। বাট একটা কোশ্চিনের জন্য একটা ওয়েতে করাই ভালো। একটা কোশ্চিনে কোথাও আপনি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরতেছেন আবার কোথাও অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরতেছেন, সেটা করলে হচ্ছে একটু কনফিউশন ক্রিয়েট হয় এবং সেটাতে ভুল হওয়ার চান্সটা বেড়ে যায়। সো একটা ম্যাথের জন্য আপনি ক্লকওয়াইজ কে যদি পজিটিভ ধরেন তাহলে পুরো ম্যাথ জুড়েই ক্লকওয়াইজ কেই পজিটিভ ধরেই করবেন ম্যাথটা। সো দেখেন এখানে ফর্মুলা লেখা আছে এম ও ইকুয়ালস টু আর এফ সাইন থিটা। সো এফ সাইন থিটাকে আমরা ডি বলতে পারি, ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স ডি। সো আমরা এফ ডি বলতে পারি। সো এইভাবে হচ্ছে আমার মোমেন্ট বের করতে হবে। সো মোমেন্টের ক্ষেত্রে দেখেন বলা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট মোমেন্ট আপনি বের করতে পারেন যদি হচ্ছে ফোর্সের ডিরেকশন এবং ভ্যালু সেম থাকে। এখানে দেখেন দুইটা ফিগার দেওয়া আছে। নাম্বার ওয়ানে দেখেন ও এর এগেনস্টে আপনাকে মোমেন্ট বের করতে হবে, তার মানে এম ও আমাকে বের করতে হবে, এবং এটার পারপেন্ডিকুলার ডিসটেন্স দেওয়া আছে ডি, আর এই পয়েন্টে হচ্ছে একটা ফোর্স কাজ করতেছে এই বরাবর, এটাকে বলতেছি এফ। তাহলে এম ও হবে হচ্ছে আপনার এফ ডি। সো এটাকে প্লাস বলতেছি। সো এটা ডিরেকশনটা দেখেন যে এই বরাবর। সো এটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ, সো অ্যান্টি ক্লকওয়াইজকে আমি পজিটিভ বললাম। এর পরবর্তীতে দেখেন জাস্ট ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ করে দিয়েছি, করে হচ্ছে আমি মোমেন্ট এট ও বের করছি। তাহলে দেখেন এই ফোর্সটা এইভাবে ঘুরবে।
সো তখন এটা হয়ে যাবে হচ্ছে আমার ক্লকওয়াইজ মুভমেন্ট। সো ক্লকওয়াইজটাকে আমি নেগেটিভ ধরছি, আর এটা হচ্ছে এই দিক ঘুরতো, সো অ্যান্টি ক্লকওয়াইজ, সো এটাকে আমি পজিটিভ ধরছি। সো এইভাবে হচ্ছে আপনি মোমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারেন। ওই কথাটাই লেখা আছে এখানে, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, যেটাকে আপনি পজিটিভ ধরেন না কেন, অন্যটা তাহলে নেগেটিভ হবে। সো ওটা অবশ্যই আপনাকে মেনশন করতে হবে। আরেকটা বিষয়, যে অনেক সময় কোশ্চেনে আপনার এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা এভাবে না দিয়ে বলতে পারে এভাবে, বলতে পারে হচ্ছে আপনার এই ডিসটেন্সটা দেওয়া আছে অথবা এই ডিসটেন্সটা দেওয়া আছে। সো এইভাবে হচ্ছে আপনার ডিসটেন্স গুলো দেওয়া থাকতে পারে। তো সবসময় মাথায় রাখতে হবে আমার যে পয়েন্টের এগেনস্টে আমার মোমেন্ট বের করতে হবে সেটা যেন মানে ফোর্সের অ্যাকশন লাইনের সাথে পারপেন্ডিকুলার হয়। সো এটা হচ্ছে যেন 90 ডিগ্রি হয়। ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা একটা থিওরেমে চলে আসি। সো ভ্যারিগনস থিওরেম। সো ভ্যারিগনস বলছেন যে একটা পয়েন্টে যদি একাধিক ফোর্স কাজ করে, তাহলে ওই পয়েন্টের যে কয়টা ফোর্স কাজ করতেছে সেটা যদি কোনো একটা পয়েন্টের এগেনস্টে আমি ওই প্রত্যেকটা ফোর্সের মোমেন্ট বের করি, ইন্ডিভিজুয়াল মোমেন্ট, তারপরে যদি তাদেরকে যোগ করি, দ্যাট মিনস সামেশন অফ ইন্ডিভিজুয়াল মোমেন্টস, যোগ করার পর এই ফোর্স গুলার যে রেজাল্টেন্ট ফোর্স, এটার কারণে যে মোমেন্ট পাবো সেটা সমান হবে ওই চারটা বা যে কয়টা মোমেন্ট আমি যোগ করলাম সে কয়টা। সো এখানে যদি আমি খেয়াল করি, এখানে চারটা ফোর্স কাজ করতেছে, F1, F2, F3, F4। সো এই চারটা ফোর্সের যদি আমি মোমেন্ট ও এর এগেনস্টে বের করি, এবং এদের দেখেন পজিশন ভেক্টর আর দেওয়া আছে। সো পজিশন ভেক্টরটা বের করতে হবে অবশ্যই যে রেফারেন্স পয়েন্টের এগেনস্টে আমাকে মোমেন্ট বের করতে দিবে, সেটা থেকে ফোর্সের যে পয়েন্ট সেই পয়েন্ট বরাবর একটা পজিশন ভেক্টর ডিক্লেয়ার করে, সেটাই হবে হচ্ছে আমার আর। সো আমি আর জানি, চারটা ফোর্সের জন্য ফোর্স ভ্যালু গুলাও জানি। সো চারটা ফোর্সের জন্য আমি চারটা মোমেন্ট পেয়ে যাব। যেমন ফর এক্সাম্পল, 1 নম্বর ফোর্সের জন্য আমি পাবো আর ক্রস F1, 2 নম্বর ফোর্সের জন্য আর ক্রস F2, 3 নম্বর ফোর্সের জন্য আর ক্রস F3, 4 নম্বর ফোর্সের জন্য আর ক্রস F4। আর এরপরে এই চারটা মোমেন্টের যোগফল আপনার রেজাল্টেন্ট মোমেন্টের সমান হবে। সো রেজাল্টেন্ট মোমেন্ট কি করে বের করব? আগে আমাকে রেজাল্টেন্ট ফোর্স বের করতে হবে। সো এই চারটা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স ধরলাম এইদিকে কাজ করতেছে, যেটাকে আমি বললাম আর। সো এই আর ইকুয়ালস টু হবে হচ্ছে আপনার F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4। সো এটা রেজাল্টেন্ট মোমেন্টটা তারা কত হবে? আর ক্রস ক্যাপিটাল আর। সেটা হয়ে যাবে আমার এই রেজাল্টেন্ট ফোর্সের মোমেন্ট। তাহলে এইটা ইকুয়াল টু হবে হচ্ছে আপনার বাকি যে চারটা ফোর্সের ইন্ডিভিজুয়াল মোমেন্ট বের করছেন সেই চারটার যোগফলের সমান। সো ওইটাই এখানে আপনার লেখা আছে। সো এটা হচ্ছে ভ্যারিগনন্সের থিওরাম। সো এটা হচ্ছে আমরা অনেক ম্যাথ সলভ করার ক্ষেত্রে ইউজ করে থাকবো। সো এই থিওরামটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। এরপরে যদি আমরা চলে আসি 3D কম্পোনেন্টের ক্ষেত্রে, আমরা ফোর্স বা মোমেন্ট, কোনো একটা ফোর্স থাকলে সেই ফোর্সের মোমেন্ট কি করে বের করব একটা পয়েন্টের এগেনস্টে, সেটাতে আমরা চলে আসি। সো এইখানেও থিওরিটা সেম, যে আপনার এম ও ইকুয়ালস টু, ধরেন এই ও হচ্ছে আপনার রেফারেন্স পয়েন্ট। সো এই পয়েন্টের এগেনস্টে হচ্ছে আপনার এই যে এই এ পয়েন্টে হচ্ছে একটা ফোর্স কাজ করতেছে, যে ফোর্সের তিনটা কম্পোনেন্ট আছে, এফ এক্স এইদিকে কাজ করতেছে, এফ ওয়াই উপরের দিকে কাজ করতেছে, আর এফ জেড বাইরের দিকে কাজ করতেছে। সো এই তিনটা কম্পোনেন্টের আপনার এই পয়েন্টের এগেনস্টে মোমেন্টটা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে যেহেতু ফোর্সের তিনটা কম্পোনেন্ট আছে, তাহলে মোমেন্টেরও তিনটা কম্পোনেন্ট বের হবে। সো এম ও ইকুয়ালস টু আমরা জানি আর ক্রস এফ। সো এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমি তিনটা কম্পোনেন্ট পাবো। সো দেখেন এটা হচ্ছে আমার একটা কম্পোনেন্ট, এটা আরেকটা কম্পোনেন্ট, এটা আরেকটা কম্পোনেন্ট। সো ফার্স্ট কম্পোনেন্টটাকে আমি বলতেছি এম এক্স, এরপর এটা হচ্ছে এম ওয়াই, মোমেন্ট অ্যাবাউট ওয়াই, আর এটা হচ্ছে আমার এম জেড। সো এই ফার্স্ট যে কম্পোনেন্ট এটা পাচ্ছি, এটা দ্বারা মিন করতেছে যে মোমেন্ট অ্যাবাউট এক্স এক্সিস। সো এক্স এক্সিস এর এগেনস্টে মোমেন্টটা কত সেটা মিন করতেছে। তো এখন আপনি যদি অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরেন,
এই ভ্যালুটা যদি পজিটিভ আসে তাহলে আপনি বলবেন যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। আবার ওয়াই এর ক্ষেত্রেও তাই, যে আপনার এই ভ্যালুটা দ্বারা বোঝাচ্ছে যে ওয়াই এক্সিস এর এগেনস্টে আপনার এই ফোর্সের মোমেন্টটা কতটুকু, আর এটা দ্বারা মিন করতেছে জেড এক্সিস এর এগেনস্টে আপনার মোমেন্টটা কতটুকু। সো এইভাবে আমরা মোমেন্ট ক্যালকুলেট করতে পারি 3D স্পেসে। আচ্ছা, এরপরে যদি আমরা আসি যে রেফারেন্স পয়েন্ট ও যদি না হয়ে অরিজিন সবসময় রেফারেন্স পয়েন্ট হবে সেটার কোনো মানে নাই। সো ও বাদে অন্য কোনো পয়েন্টের এগেনস্টে যদি আমার মোমেন্ট বের করতে দেয় একটা 3D সিস্টেমে, তাহলে আমরা কি করে বের করতে পারি? এখানে দেখেন ফিগারটাতে যে বি পয়েন্টের এগেনস্টে আপনার মোমেন্টটা বের করতে বলছে, দ্যাট মিনস এম বি আপনাকে বের করতে হবে। আর এ পয়েন্টে হচ্ছে আপনার ফোর্স কাজ করতেছে। সো ফোর্সের 3টা কম্পোনেন্ট আপনি বের করে নিয়েছেন। এখন আপনার ফর্মুলাটা কি? এম বি ইকুয়ালস টু আর ইন্টু এফ। সো আর হবে কি, রেফারেন্স পয়েন্ট থেকে ফোর্সের পয়েন্টের দিকের যে পজিশন ভেক্টর সেটা। সো এখানে হচ্ছে আর বি এ হবে। সো আর বি এ আপনাকে বের করতে হবে। সো আর বি এ কি করে বের করতে পারি আমরা? আমরা জানি যে আর বি এ ইকুয়ালস টু লাস্ট পয়েন্ট আর এ মাইনাস আর বি। সো আর এ এর আমার স্থানাঙ্ক জানা থাকতে হবে এবং বি পয়েন্টের স্থানাঙ্ক জানা থাকতে হবে। এই আর এ থেকে আর বি বাদ দিলে আমি আর বি এ পেয়ে যাব। সো এটাই হচ্ছে আপনার হচ্ছে আর বি এ ভেক্টরটার পজিশন ভেক্টরটার ভ্যালু হবে। সো এটাকে যদি আমি এফ ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমি এম বি যেই মোমেন্টটা আছে সেটা আমি পেয়ে যাব। সো মোমেন্ট আমরা এভাবে বের করতে পারি। সো ডিটারমিনেন্ট ফর্মটা হচ্ছে এটা। আর যদি আমরা চিন্তা করি এটাকে মাল্টিপ্লাই যদি করি তাহলে হচ্ছে আমরা এটার ভ্যালুটা পেয়ে যাব, যে এক্স এক্সিস বরাবর মোমেন্ট কতটুকু হবে, ওয়াই এক্সিস বরাবর মোমেন্ট কতটুকু হবে, আর জেড এক্সিস বরাবর মোমেন্ট কতটুকু হবে। সো টু ডাইমেনশনাল সিস্টেমের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে আপনার এম ও যদি আমাকে বের করতে দেয় এবং এ পয়েন্টে হচ্ছে আপনার 2টা কম্পোনেন্ট কাজ করতেছে এফ এক্স এবং এফ ওয়াই, তাহলে এটার সাথে এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার আর ভেক্টর হচ্ছে আপনার আর ভেক্টরটা হচ্ছে আপনার এক্স আই প্লাস ওয়াই জে, আর আপনার এফ ভেক্টরটা হচ্ছে আপনার এফ এক্স আই প্লাস এফ ওয়াই জে। সো এই দুটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে এম এট ও পেয়ে যাব। সো এম ও হবে হচ্ছে আপনার আর ক্রস এফ। সো এটাকে যদি আমি ডিটারমিনেন্ট ফর্মে লিখি তাহলে আমি পাচ্ছি আই জে অ্যান্ড কে। এখানে হচ্ছে কে থাকবে না, সরি, আমাদের আই জে থাকবে আর এখানে থাকবে হচ্ছে আপনার আই জে, আচ্ছা কে থাকবে, অ্যাকচুয়ালি কে কম্পোনেন্টটা 0 হবে অ্যাকচুয়ালি। আর এখানে থাকবে হচ্ছে আপনার আর এক্স ওয়াই অ্যান্ড এটা হচ্ছে 0। আর এখানে থাকবে হচ্ছে আপনার এফ এক্স এফ ওয়াই অ্যান্ড 0। সো এটার ভ্যালুটা হবে হচ্ছে আপনার জাস্ট এই বরাবর যদি আমি ডিটারমিনেন্টের ভ্যালু নিই তাহলে আমি পাচ্ছি এক্স ইন্টু এফ ওয়াই মাইনাস ওয়াই ইন্টু এফ এক্স। সো এটা হচ্ছে আমার কে। কে ডিরেকশনে হচ্ছে আমি মোমেন্টটা পাবো, দ্যাট মিনস জেড এক্সিস বরাবর এক্সিস এর এগেনস্টে আমি মোমেন্টটা পাবো। সো এটা হবে হচ্ছে আমার মোমেন্টের ভ্যালু হুইচ ইজ শোন হেয়ার। সো এখানে হচ্ছে দেখানো আছে। সো এটা কিন্তু হচ্ছে আপনার এক্স হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এই ও পয়েন্টের এগেনস্টে এই এফ ফোর্সটার মোমেন্ট। সো যদি পয়েন্টটা আলাদা জায়গায় হয়, রেফারেন্স পয়েন্ট ও না হয়ে যদি বি হয়, তাহলে সিমিলারলি আমরা বের করতে পারি যে ভ্যালুটা হবে হচ্ছে এটা।
সো এটা হচ্ছে বই থেকে দেখে নেবেন, আমার মনে হয় এই এফ জেডটা এফ এক্স হবে। সো প্রতি ক্ষেত্রে এই এফ জেড এর ভ্যালুটা হবে হচ্ছে এফ এক্স। সো এখানে হচ্ছে একটু মিস্টেক হয়েছে, সো দ্যাটস ওয়াই এখানে একটু ভুল এসেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটা স্যাম্পল প্রবলেম সলভ করব। সো স্যাম্পল প্রবলেম 3.1 যদি আমরা খেয়াল করি, এখানে হচ্ছে এ ও হচ্ছে একটা আমার লিভার। সো যেটা হচ্ছে ও এ ও হচ্ছে আপনার হরাইজন্টালের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এ পয়েন্টের একটা ভার্টিক্যাল ফোর্স নিচের দিকে কাজ করতেছে, যার ভ্যালু হচ্ছে 100 পাউন্ড। আর এ ও এর ডিস্টেন্স হচ্ছে 24 ইঞ্চ। 5টা জিনিস বের করতে দিয়েছে। নাম্বার 1, মোমেন্ট অ্যাবাউট ও। সো ও পয়েন্টের এগেনস্টে আপনাকে মোমেন্ট বের করতে হবে। সো নাম্বার 1-এ যদি আমরা আসি তাহলে কি পাচ্ছি দেখেন। সো ও পয়েন্টের এগেনস্টে যদি আমার মোমেন্ট বের করতে হয়, তাহলে আমার এই যে ফোর্স লাইন যেটা আছে, এই ও পয়েন্ট থেকে এটার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আপনাকে বের করে নিতে হবে। সো এই ডিস্টেন্সটা কতটুকু হবে? এটা যদি 24 হয় আর এটা যদি আমার একটা রাইট অ্যাঙ্গেল হয়, তাহলে দেখেন এটা 24, এটা 60 ডিগ্রি, তাহলে কাছে কজ। সো 24 কজ 60 ডিগ্রি হবে। সো 24 cos 60 ডিগ্রি। সো এটা হচ্ছে আমার এই ডিস্টেন্স। সো এটা হচ্ছে আমার আর, আর এর ভ্যালু। আর এফ এর ভ্যালু তো আমার 100, তাহলে আমি এম এট ও, এম ও যদি আমি বের করতে চাই, তাহলে আমার ভ্যালুটা আসবে হচ্ছে আর, আর এর ভ্যালু হচ্ছে যদি এখান থেকে ক্যালকুলেট করি তাহলে আসবে 12, কারণ cos 60-র ভ্যালু হচ্ছে হাফ, হাফ দিয়ে কাটাকাটি করলে 12 আসবে। সো 12 ইন্টু 100, হুইচ ইজ 1200 এলবি ইঞ্চ। এটা হচ্ছে আমার নাম্বার 1-এর অ্যান্সার। সো অ্যান্সারটা আমি এখানে লিখে রাখি, 1200 পাউন্ড ইন্টু ইঞ্চ। সো মোমেন্ট অ্যাবাউট ও আমি এভাবে বের করতে পারি। তাহলে আমার নাম্বার 1 ডান। নাম্বার 2-এ যদি যাই তাহলে হচ্ছে দেখেন বলছে যে হরাইজন্টাল ফোর্স অ্যাট এ হুইচ ক্রিয়েটস দি সেম মোমেন্ট। সো এখানকার হরাইজন্টাল ফোর্স, দ্যাট মিনস এটা আপনাকে বের করতে বলছে। ধরলাম এটা এফ এক্স, যেটা আমার এই সেম পরিমাণ মোমেন্ট ক্রিয়েট করতেছে। সো এটা কিভাবে বের করতে পারি? দেখেন যে তাহলে আমার কি এই ফোর্সের লাইন অফ অ্যাকশন ড্র করলাম, আর এই পয়েন্ট থেকে আমার মোমেন্ট দেওয়া আছে এম ও আমি জানি, তাহলে হচ্ছে আমি এখান থেকে এই লম্বটা ড্র করতে পারি। সো এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই হবে হচ্ছে আমার আর। তাহলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স কিভাবে বের করতে পারি? দেখেন, যদি আমি চিন্তা করি যে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আমাকে বের করতে হবে, তাহলে এটা হবে হচ্ছে আপনার, এটা 24, এটা অতিভুজ, তার সামনে সাইন হবে। সো 24 সাইন 60। সো এটা হচ্ছে আমার আর এর ভ্যালু। তাহলে আমার এটার ক্ষেত্রে হচ্ছে এফ এক্স বের করতে বলছে, তাহলে এম ও ইকুয়ালস টু আমি লিখতে পারি আপনার এটার ভ্যালু, দ্যাট মিনস আর, এটা হচ্ছে আর আমার। সো আর ইন্টু এফ এক্স। সো এফ এক্স ইকুয়ালস টু আসবে হচ্ছে আপনার 1200 ডিভাইডেড বাই 24 সাইন 60। সো এটার ভ্যালু আসবে খুব সম্ভবত 57.17। সো এটার ভ্যালু যদি আমি লিখে রাখি 57.17 খুব সম্ভবত। সো এটা হচ্ছে 57.17 এলবি। সো 2 নম্বরটা আমাদের শেষ। এরপর থার্ড কোশ্চেনে কি বলছে দেখেন। সো থার্ড কোশ্চেনে আমার বলছে যে স্মলেস্ট
force at A which produce the same amount of moment. সো MO তে সেম অ্যামাউন্ট অফ মোমেন্ট ক্রিয়েট করার জন্য আমার A তে স্মলেস্ট ফোর্সটা কতটুকু হবে। সো আমরা যদি ফর্মুলাটা দেখি যে MO তো হচ্ছে আমার ফিক্সড, তাহলে R ইন্টু F। সো F কখন মিনিমাম হবে? এটা তো আমার কনস্ট্যান্ট, তাহলে F মিনিমাম হলে R কে ম্যাক্সিমাম হতে হবে, তবেই তো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুটা হোল্ড করবে। আর ম্যাক্সিমাম কোথায় হবে? এই যে এই 24, এটা তো অতিভুজ ছিল, সো আমি যদি অতিভুজের ভ্যালু নিয়ে এফ টাকে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমার আর হচ্ছে ম্যাক্সিমাম হবে। তাহলে এফ যদি মিনিমাম হতে হয় তাহলে এই বরাবর কাজ করবে, সেক্ষেত্রে আর এর ডিস্টেন্স হয়ে যাবে এটা 24। সো এম ও হচ্ছে আমার 1200, আর হচ্ছে আমার 24, আর এফ হচ্ছে আমার মিনিমাম, এটা বের করতে হবে। সো এখান থেকে যদি আমি কাটাকাটি করি তাহলে এফ এর ভ্যালু আসবে হচ্ছে আপনার 60 এলবি। সো এখানে আমি যদি লিখি এটা পাবো হচ্ছে আমার 60 এলবি। সো আমার 3 নম্বরটাও ডান। এরপরে 4 নম্বরে যদি আমরা যাই তাহলে কি পাচ্ছি দেখেন। 4 নম্বরে আমার কোশ্চেনে বলছে যে location of 240 lb vertical force to produce the same amount of moment. সো ভার্টিক্যাল ফোর্স, এই ভার্টিক্যাল ফোর্স ছিল হচ্ছে আমার 100, তাহলে এখন এই ভার্টিক্যাল ফোর্সের ভ্যালু হচ্ছে 240 হয়েছে, সো সেটা লোকেশন কোথায় হবে? সো এই লাইন বরাবর যদি আমার ফোর্সের অ্যাকশন লাইন হয় তাহলে ফোর্সটা হতে পারে এখানে অথবা হতে পারে এখানে। সো এই লোকেশনটা জানতে চাইছি যে কোথায় হচ্ছে ফোর্সটা হবে, তো আমি ধরে নিই এখানে হচ্ছে। সো এটার যে ডিস্টেন্স এখান থেকে সেটাকে আমি ধরে নিলাম যে এক্স, এই যে এই ডিস্টেন্স যেটা সেটাকে আমি ধরে নিলাম এক্স ডিস্টেন্স। এটা যদি এক্স হয় তাহলে এখান থেকে আমার যেই ফোর্স লাইনের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা এটা কত হবে? এক্স কস 60 ডিগ্রি। তাহলে আমার মোমেন্ট হচ্ছে 1200, আর হচ্ছে আমার x/2, যেটা এখান থেকে এসেছে এক্স কস 60 মানে x/2 ইন্টু আমার ফোর্স হচ্ছে 240, এই যে কোশ্চেনে বলা আছে 240, সো 240। সো এখান থেকে আমাকে এক্স বের করতে হবে, তাহলে এক্স ইকুয়ালস টু আসবে হচ্ছে আপনার 10 ইঞ্চ। সো এটার অ্যান্সার হচ্ছে আপনার 10 ইঞ্চ। দ্যাট মিনস আপনার এই এখান থেকে এটা যদি 12 হয় তার মানে এইটুক ডিস্টেন্স, তার মানে আমার ফোর্সটা কাজ করতেছে এই বরাবর নিচের দিকে। সো 4 নম্বর কোশ্চেনটাতে আমাদের এই ভার্টিক্যাল ফোর্সটা জানতে চাইছিল, সো ওটাও কিন্তু আমরা বের করে ফেললাম। যেটা হচ্ছে আমার ও থেকে 10 ইঞ্চ দূরত্বে অবস্থান করে। সো আমি যদি একটু ড্র করে দেখাই তাহলে এটা হচ্ছে আমার 10 ইঞ্চ এবং এই পয়েন্টে হচ্ছে আমার ভার্টিক্যাল ফোর্সটা কাজ করতেছে, যেটার ভ্যালু হচ্ছে আমার 240। সো লাস্ট যে কোশ্চেনটা আছে সেখানে বলছে যে বি সি ডি এই তিনটা থেকে যে ফোর্সের ভ্যালুগুলা পাইলাম সেই ফোর্সটা অরিজিনাল যে 100 পাউন্ড ফোর্স আছে সেটার সাথে ইকুইভ্যালেন্ট কিনা। সো একটু চেক করি ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য কি কি কন্ডিশন লাগে। সো আমি যদি একটু ডায়াগ্রামটা দেখি, এখানে দেখেন যে আমার এটা হচ্ছে অরিজিনাল ফোর্স 100, এটা বি এর ফোর্স এটা ছিল হচ্ছে 57 পয়েন্ট সামথিং, আর এখানে এটা ছিল হচ্ছে 60, আর এটা ছিল হচ্ছে 240। তাহলে ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে, ফোর্সের ডিরেকশন এবং ফোর্সের ভ্যালু এই দুইটা সমান হতে হবে। সো
এই ক্ষেত্রে দেখেন ফোর্সের ডিরেকশন এইদিকে আর এটা ফোর্সের ডিরেকশন এইদিকে, সো ডিরেকশন ম্যাচ করতেছে না, ইনফ্যাক্ট এদের ভ্যালুও ম্যাচ করে না, সো এই দুটো ইকুইভ্যালেন্ট হবে না। আবার এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এটা ডিরেকশন এইদিকে, এটা ডিরেকশন এইদিকে, সো ডিরেকশন দুইটা হচ্ছে ভিন্ন এবং ভ্যালুটাও ভিন্ন, সো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট হবে না। আবার এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এটা ডিরেকশন নিচের দিকে, এটারও ডিরেকশন নিচের দিকে, সো ডিরেকশন সেম কিন্তু হচ্ছে এদের ভ্যালুটা আলাদা, এটা 100, এটা 240, সো এটাও ইকুইভ্যালেন্ট হবে না। সো নান অফ দ্য ফোর্সেস ইজ ইকুইভ্যালেন্ট টু 100 পাউন্ড ফোর্স। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা একটা 3D প্রবলেমে যাই, সো এটা হচ্ছে আমার স্যাম্পল প্রবলেম 3.4। সো এখানে বলা হচ্ছে যে এই এ এবং বি, এখানে হচ্ছে দুটা সাপোর্ট, সো এই দুটো হচ্ছে ব্র্যাকেট, সো সিডি বরাবর একটা ফোর্স কাজ করতেছে যেটার ভ্যালু হচ্ছে 200 নিউটন। এখন এ পয়েন্টের এগেনস্টে এই ফোর্সের মোমেন্ট বের করতে হবে। সো এটা একটা 3D প্রবলেম। তাহলে আমার যেটা করতে হবে, যে আমরা জানি মোমেন্ট ইকুয়ালস টু আর ক্রস এফ, সো আর ভেক্টরটা বের করতে হবে এবং এফ ভেক্টরটা বের করতে হবে, দেন এই দুটাকে মাল্টিপ্লাই করে দিলেই আমি অ্যান্সারটা পেয়ে যাব। সো আর ভেক্টরটার ডিরেকশন হবে হচ্ছে আপনার এ থেকে সি বরাবর, সো আর এ সি, দেখেন আর এ সি, সো এটা হচ্ছে আমার যেই ডিস্টেন্স ভেক্টর বা পজিশন ভেক্টর সেটা। আর এই বরাবর হচ্ছে আপনার সিডি বরাবর 200 নিউটন বল বা ফোর্স কাজ করতেছে। সো আমি ডিস্টেন্স ভেক্টরটার আগে ভেক্টর ফর্মটা লিখবো। সো এ থেকে সি তে যেতে দেখেন আপনার এক্স এক্সিস বরাবর কতটুকু মুভ করতে হচ্ছে, এই বরাবর, সো এই বরাবর হচ্ছে আপনার 0.3 মিটার হচ্ছে মুভ করতে হচ্ছে, সো পজিটিভ দিকে। সো এখান থেকে এই বরাবর মুভ করতে হচ্ছে, সো এটা হচ্ছে পজিটিভ দিকে এবং এটার ভ্যালু হচ্ছে 0.3। তাহলে আর এসি এর ভ্যালু হবে হচ্ছে আপনার 0.3 আর এ সি। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এটা দ্বারা মিন করতেছে যে আর সি বাই এ, এ হচ্ছে আপনার রেফারেন্স পয়েন্ট আর সি হচ্ছে আপনার লাস্ট পয়েন্ট, সো আর এসি হবে হচ্ছে আপনার 0.3 আই, আর হচ্ছে এরপরে দেখেন জেড বরাবর এদিক মুভ করতে হচ্ছে এবং কতটুকু 0.08, সো এই ডিস্টেন্সটা হচ্ছে আপনার 0.08, সো 0.08 হবে, সেটা পজিটিভ যেহেতু এই সাইডটা পজিটিভ, 0.08 কে। আর জেড এক্সিস বরাবর কিন্তু বা ওয়াই এক্সিস বরাবর কোনো মুভমেন্ট নাই, কারণ উপর নিচ কোনো মুভমেন্ট নাই, কারণ এই প্লেনেই তো এ এবং সি দুইটা পয়েন্টই। সো এটা হচ্ছে আমার আর এসি, সো আমার একটা জিনিস ডান। এরপরে হচ্ছে আমাকে এফ বের করতে হবে। সো 3D তে এফ কি করে বের করতে হয়, আমরা জানি এফ ইকুয়ালস টু ল্যামডা এফ। সো ল্যামডা হচ্ছে আমার ইউনিট পজিশন ভেক্টর এইদিকে, সো এইদিকে হচ্ছে আমাকে ল্যামডাটা বের করতে হবে। সো ল্যামডা ইকুয়ালস টু আমরা লিখতে পারি, ল্যামডা ইকুয়ালস টু লিখতে পারি যে সি থেকে ডি, এটা পজিশন ভেক্টর কি, সি থেকে ডি। সো সি থেকে ডি এর পজিশন ভেক্টর দেখেন, সি থেকে ডি এর দিকে যদি আমি পজিশন ভেক্টর নিয়ে কাজ করতে চাই, তাহলে কি পাচ্ছি দেখেন, যে এক্স এক্সিস বরাবর আমার এইটুক মুভ করতে হচ্ছে, সো এটা হচ্ছে 0.3 কিন্তু নেগেটিভ দিকে, ওই ওই সাইডে, সো মাইনাস 0.3 আই। এরপরে দেখেন আপনার ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে মুভ করতে হচ্ছে, সো উপরের দিকে হচ্ছে আপনার এতটুকু মুভ করতে হচ্ছে, সো এটার ভ্যালু হচ্ছে 0.24, সো 0.24 উপরের দিকে, সো এটা পজিটিভ হবে, 0.24 জে। এরপরে হচ্ছে আপনার এই বরাবর মুভ করতে হচ্ছে, তাহলে হচ্ছে আপনি ডি তে পৌঁছাতে পারবেন। সো এটা হচ্ছে জেড এক্সিস বরাবর এবং নেগেটিভ দিকে, এটা ভ্যালু কত, 0.08 প্লাস 0.04 এবং এটা নেগেটিভ দিকে যাচ্ছে, সো এই দুটোকে যোগ করলে 0.32 পাবো, সো এটাও পজিটিভ হবে, পজিটিভ 0.32 কে। সো এটাকে এটার ভ্যালু দিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে আমি ইউনিট ভেক্টরটা পেয়ে যাব, সো 0.3 স্কোয়ার প্লাস 0.24 স্কোয়ার প্লাস 0.32 স্কোয়ার।
সো এখান থেকে হচ্ছে আমি ল্যামডা ভেক্টরটা পেয়ে গেলাম, আর এফ ভেক্টরের ভ্যালু তো 200 এটা দেওয়া আছে। সো 200 ল্যামডা ইকুয়ালস টু হয়ে যাবে আমার ফোর্সের ভ্যালুটা 200 ল্যামডা। সো ল্যামডার ভ্যালু এটা বসালে আমরা ফোর্স ভেক্টরটা পেয়ে যাব। এরপরে এই দুটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে হচ্ছে আমি আমার ডিজায়ার্ড রেজাল্টটা পেয়ে যাব। সো এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখেন আর আসলো এটাই পজিটিভ। আর ল্যামডার ক্ষেত্রে দেখেন এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা ভ্যালুটা হচ্ছে 0.5। সো এটা হচ্ছে রুট করে আমরা ভ্যালুটা বের করছি 0.5। সো এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এফ এক্স আসবে এটা, এফ ওয়াই এটা, এফ জেড এটা। এরপরে দেখেন আই জে কে, তারপর আর এর কম্পোনেন্ট, তারপর এফ এর কম্পোনেন্ট। সো এটাকে মাল্টিপ্লাই করলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। সো এটাকে আমরা বলতে পারি যে এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো এটা হচ্ছে মোমেন্ট অ্যাট এ। সো এটাকে আমরা এইভাবে তিনটা ডিরেকশনে দেখাই দিয়েছি, এক্স ওয়াই জেড। সো এক্স এর নেগেটিভ দিকে দ্যাটস ওয়াই ওই দিক দেখাইছি, আর জেড ওয়াই এক্সিস এর পজিটিভ দিকে দ্যাটস ওয়াই উপরে দেখাইছি, কে হচ্ছে পজিটিভ দিকে দ্যাটস ওয়াই বাইরের দিকে দেখাইছি। সো এইভাবে হচ্ছে আমরা একটা 3D মোমেন্টের প্রবলেম সলভ করতে পারি।